আপু কি করছেন? প্লিজ ছেড়ে দেন। দেখেন কেউ এসে পড়লে সমস্যা হবে, আমাকে বাড়ি থেকে বের করে দেবে। প্লিজ ছাড়েন। আরে না, কেউ আসবে না। আর চুপ থাক, তুই আমাকে আদর করতে দে তো। তোর দিকে সেই প্রথম থেকে আমার নজর আছে, কিন্তু সময় পাচ্ছি না শুধু। আপু কি বলেন আপনি? দেখেন প্লিজ ছেড়ে দেন। দেখেন আপনি যা চাচ্ছেন তা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? হ্যাঁ, তুই কি ছেলে মানুষ না মেয়ে মানুষ? নাকি তোর ওইটা নেই? হ্যাঁ, আমার ওইটা নেই আর আমি মেয়ে মানুষ। এখন প্লিজ আমাকে ছেড়ে দেন। দেখেন আঙ্কেল আন্টি যে কোনো সময় এসে পড়তে পারে, এভাবে দেখলে আমাকে তো একদম মেরে ফেলবো। না জান, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। আর মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। এখন আমাকে আদর করতে দাও। কথাটা বলে নেহা স্বাধীনকে তার কাছে টেনে নিয়ে আসে, শক্ত করে কলার চেপে ধরে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দেয়। স্বাধীন আহ আহ বলে চিৎকার দিতে লাগে। নেহার সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। দেখ বাল, চুপ করবি? আমাকে একটু মন মতো আদর করতে দে তো। না হলে তোর খবর আছে, এই বলে দিলাম। চুপ করে দাঁড়িয়ে থাক। নেহার ধমক খেয়ে স্বাধীন চুপ করে দাঁড়িয়ে থাকে। নেহা স্বাধীনের মাথার পিছনে হাত দিয়ে ঠোঁটে কিস করতে লাগে। স্বাধীন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। স্বাধীনে কোনো রেসপন্স না দেখে নেহা ঠোঁটে কামড় দেয়। স্বাধীন আহ বলে ওঠে। নেহা ছেড়ে দেয়, বলে, থাক বাল, রেসপন্স করবি নাকি তুই উষ্টা খাবি? হ্যাঁ, আমি মেয়ে হয়ে এত করছি আর তুই ছেলে হয়ে চুপ করে দাঁড়িয়ে আছিস। দেখ, ভালো হবে না যদি রেসপন্স না দিস। আপু প্লিজ আমাকে ছেড়ে দেন। আঙ্কেল আন্টি আমাকে অনেক বিশ্বাস করে। যদি তারা দেখে আমি আপনার সাথে এসব করেছি তাহলে আমাকে অনেক ভুল বুঝবে। ধুত, চুপ করবি তুই? আমি বলবো আমার মা বাবাকে। না তুই বলবি? হ্যাঁ, এখন আমাকে আদর করতে দে। আর যদি কোনো বাধা দিস তাহলে তোকে যে কি করব, একদম মিডল স্ট্যাম্প বরাবর লাথি দেব, যেটা দিয়ে কোনো কাজ হবে না। সেটা রেখে কি লাভ? কথাটা বলে নেহা স্বাধীনের কাছে এগিয়ে আসে। কলার টেনে ধরে কিস করতে করতে খাটে দুজন পড়ে যায়। স্বাধীন মাঝেই ব্যথা পায়। নেহার সেই দিকে কোনো খেয়াল নেই। স্বাধীনকে অনবরত কিস করতে লাগে। স্বাধীনকে মাতাল করে দিতে লাগে। এক পর্যায়ে স্বাধীন নিজেকে কন্ট্রোল করতে না পেরে নেহার নিচ থেকে উঠে নেহাকে নিচে শুইয়ে দিয়ে আদর করতে লাগে। নেহা যেন এক অন্য স্বাধীনকে দেখছে। একটু পর আদর করা শেষ হলে নেহার উপর থেকে স্বাধীন উঠে শুয়ে পড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগে। নেহা স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। স্বাধীনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। স্বাধীনের ধ্যান ফিরে আসলে উঠে দাঁড়ায়। নেহার দিকে চলো চলো দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, আপু কাজটা আপনি মোটেও ঠিক করেননি। এর জন্য আপনাকে দেখবেন একদিন না একদিন ঠিক পস্তাতে হবে। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। আর ভালোই তো না করছিলি, আর পরে তো ছাড়তেই চাচ্ছিলি না। তুমি এখন আবার অভিনয় শুরু করেছো? স্বাধীন কি বলবে যেন ভাষা হারিয়ে ফেলে। উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে গোসল করে রুমে এসে দেখে নেহা এখনও ওইভাবে শুয়ে আছে। স্বাধীন দেখে লজ্জা পেয়ে চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে নেয়। নেহা দেখে হাসতে হাসতে বলে, হাত দিয়ে চোখ বন্ধ করে আর কি করবি? যা দেখার সব তো দেখেই ফেলেছিস। আপু তুমি এখনো ওঠোনি? রুম থেকে যাও বলছি। যত আদর করেছিস ওঠার শক্তিটুকু শরীরে নেই। আমাকে একটু রুমে রেখে আয়, উঠে দাঁড়াতে পারছি না আমি। এইভাবে আগে পোশাক পরে নেন, তারপরে রেখে আসছি। নেহা জামা কাপড় পরে নেয়। স্বাধীন কোলে তুলে নেহার রুমের দিকে নিয়ে যেতে লাগে। নেহা শক্ত করে গলা জড়িয়ে ধরে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। আচমকাই বলে ওঠে, আই লাভ ইউ। মানে কি বলেন আপনি এগুলো? কেন জান, তোমার কানে যাচ্ছে না? বলছি আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এখন কি করতে হবে আমার? আপনাকে আবার আদর করতে হবে? আরিফ, আর না, আর না, এমনিতেই ব্যথা হয়ে আছে, আর পারবো না। বল যে তুই আমাকে ভালোবাসিস। না, আমি আপনাকে ভালোবাসি না। আমার লক্ষ্য প্রেম ভালোবাসাই নেই, নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে সেই দিকে। সো প্লিজ আপু এই বিষয় নিয়ে কথা বলবেন না আমার সাথে। আপনার পা জড়িয়ে ধরে বলছি। নেহা কিছুই বলে না। স্বাধীনের দিকে অশ্রু নয়নে তাকিয়ে থাকে। নেহাকে রুমে রেখে স্বাধীন তার রুমে এসে বিছানায় চাদর উঠে আরেকটা পেরে নেয়। তারপর পরের টেবিলে গিয়ে পড়তে লাগে। পড়তে পড়তে অনেক সময় হয়ে যায়। হঠাৎ দরজা খোলা শব্দ হয়। স্বাধীন তাকিয়ে দেখে নেহা হাতে দুটা কফির মগ। আপনি না বললেন যে হাঁটতে পারছেন না? এখন তো দেখছি দিব্যি হাঁটাহাঁটি করছেন। আরে না, তখন তো অভিনয় করেছি। তুমি কেমন মনে মনে ভালোবাসো, বাট প্রকাশ করো না। এই নাও কফি।
বানিয়ে নিয়েছি, খাও। আর সকাল থেকে তো না খেয়ে আছো, রুম থেকে বের হচ্ছ না। কখনোই না। আমি আপনাকে ভালোবাসবো না, আর প্লিজ এই কথা বলবেন না। আঙ্কেল আন্টি শুনলে অনেক সমস্যা হবে, আমাকে বিশ্বাস করে আঙ্কেল থাকতে দিয়েছে। আপনার ছোট বোনকে টিউশনি পড়াই, তাই রেখেছেন। আর আপনি হুট করে এমন শুরু করলেন কেন এসে? না জান, আমি তোমার পিছু ছাড়ছি না। বাবার কাছ থেকে শুনেছি তোমার অনেক বর্ণনা, ভেবেছি যে ছোট হবে হয়তো, কিন্তু এখন দেখি একটা কিউটের ডিব্বা। আর এত হট তা কখনো ভাবতেও পারিনি। ভালোবেসে ফেললাম, কি করব তোমাকে। তোমাকে তো কাছে পেতে, তাই তো একটু অন্য পথ ধরতে হলো আমার। তোমার পিছু তো আর কোনো দিনই কম ঘুরিনি। ধ্যাত, আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। আঙ্কেল আন্টি কোথায়? সকাল থেকে তাদের দেখতে পাচ্ছি না যে। বাসা নেই, গ্রামে গিয়েছে, কি যেন একটা কাজের দায়িত্ব। বাড়ি ফাঁকা পেয়ে তোমার সাথে। ধ্যাত, বাল চুপ করবেন আপনি। আর আমার রুম থেকে জানতো। আর কফি খাই না আমি। কি হলো, এত যত্ন করে তোমার জন্য কফি বানিয়েছি আর তুমি বলছো খাবে না? প্লিজ একবার খেয়ে দেখো, দেখবে মায়ায় পড়ে যাবে। আমিও আগে কফি খেতাম না, বান্ধবী রেখে তো একদিন জোর করে খাওয়ায়, তারপর থেকে অভ্যাসে পরিণত হয়। নেহার জোড়াজোড়িতে স্বাধীন কফির মগটা নিয়ে বই খাতা গুছিয়ে রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে আসে। দোলনায় বসে কফি খেতে লাগে। নেহা এসে স্বাধীনের পাশে বসে। স্বাধীন উঠে যাবে, তখনই নেহা স্বাধীনের হাত ধরে বসিয়ে দেয়। বিশ্বাস করো, আমি অনেক ভালোবাসি তোমাকে। প্রথম দেখাতেই যেন প্রেমে পড়ে গিয়েছি। আমার পিছে অনেক ছেলে ঘুরঘুর করতো, বাট কখনো ভাবিনি যে আমি এক অন্য ছেলের পিছে ঘুরঘুর করব। তো কে বলেছে আমার পিছে ঘুরঘুর করতে? যে ছেলেরা ঘুরতো তাদের পাত্তা দিলেই তো পারেন। আমার মধ্যে কি এমন পেয়েছেন? মা বাবা নেই, এতিম আমি। আমার লাইফ নেই, ফিউচারে কি করব তাও জানি না। আর আপনি কি না বলেন ভালোবাসেন? শুধু শুধু মায়া দেখিয়ে কোনো লাভ নেই। বিশ্বাস করো, আমি মায়া না, সত্যিই তোমাকে ভালোবাসি। কি বোবা চাও? হ্যাঁ চলো, তোমাকে বিয়ে করব আজকে আমি। মানে পাগল হয়ে গেছেন নাকি আপনি? হ্যাঁ পাগল হয়ে গিয়েছি, বিশ্বাস করছো না তো? ভেবেছো ইউজ করে ছেড়ে দেবো তোমাকে, বাট ওই রকম মেয়ে আমি নই। বিয়ে করব, তখন তো আর অবিশ্বাস করতে পারবে না আমাকে। স্বাধীন চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। কফির মগটা সাইডে রেখে নেহার হাত তার হাত থেকে সরিয়ে উঠে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, বিয়ে, তাও আবার পালিয়ে? এটা আমি তো একদমই ঘৃণা করি। কারণ প্রত্যেক দিনে অনেক অনেক ছেলে দেখবেন রাস্তাঘাটে করে পাওয়া যায়, যাদের বয়স 1 থেকে 2 দিন, যাদের অবৈধ বাচ্চা বলা হয়। আমি হয়তোবা তাদের মধ্যেই একজন হব, তাই আমি এগুলোকে অনেক ঘৃণা করি। আর আপনার আর আমার মধ্যে আকাশ আর জমিন ফারাক। যেখানে আঙ্কেল কিনা এই শহরে নামকরা বিজনেসম্যান, আর আমি কিনা বাবা মা পরিচয়হীন ছেলে। তাই বলবো, প্লিজ বাদ দেন, যা হবার হয়েছে। আর যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকেন তাহলে হাতও জোর করে বলছি, প্লিজ আর বিরক্ত কইরেন না। আপনার বাবার এখানে মাথা গোজার জায়গা পেয়েছি। পড়ালেখা, খাবার খরচ আঙ্কেল সব বহন করে, জানি না এখান থেকে বের হলে কিভাবে কি করব। হয়তোবা লেখাপড়া না করতে পারবো, কিংবা রাস্তাঘাটে কুড়িয়ে খাবার খেতে হবে। তাই প্লিজ হাত জোর করে বলছি, এমন কোনো কাজ করবেন না যাতে আঙ্কেল আমাকে বাড়ি থেকে বের করে দেয়। নেহার কাছে এসে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে স্বাধীন কথাগুলো বলে। কথা বলা শেষ হলে উঠে সোজা রুমে যেতে লাগে। নেহা সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে পানি পড়তে লাগে, হাত দিয়ে মুছে ফেলে নিজে নিজেই ভাবতে লাগে। তুই তোকে সত্যিকারের ভালোবাসিস নেহা। সত্যিকারের ভালোবাসা একদিন না একদিন অবশ্যই তুই নিজের করে পাবি। নিজেকে শক্ত কর আর ওকে প্রতিষ্ঠিত হতে দে। নেহা নিজে নিজেই বলে নিজেকে সান্ত্বনা দেয়। বেশ কিছুক্ষণ বসে থেকে নিচে নামে। দুপুর হলে অনেক ক্ষুধা লাগে। কাজের মেয়ে রান্না করে সব টেবিলে রেখে যায়। নেহা গিয়ে দেখে সব ওইভাবেই পড়ে আছে। স্বাধীন খাবার খায়নি, তাই স্বাধীনের রুমে গিয়ে নক করে। স্বাধীন দরজা খুলে দিয়ে নেহাকে দেখে মাথা নিচু করে থাকে। সরি, আর হ্যাঁ না খেয়ে আছো যে, আসো খাবার খেয়ে নেবে। স্বাধীন কিছু না বলে মাথা নিচু করে টেবিলের কাছে আসে। প্লেটে খাবার বেড়ে নিয়ে নিচে বসতে যাবে, তখনই নেহা বলে, নিচে বসতে হবে না, মা বাবা তো আর নেই, টেবিলে বসেই খাও। আমার যেইখানে জায়গা ওইখানেই থাকা উচিত, এতে কেউ দেখুক বা না দেখুক।
আর হ্যাঁ, নিচে বসে খাওয়া এটাই আমার জায়গা। কথাটা বলে স্বাধীন ফ্লোরে বসে খেতে লাগে। নেহা দেখে তার প্লেটে খাবার বেড়ে স্বাধীনের পাশে বসে ফ্লোরে বসে খাবার খেতে লাগে। স্বাধীন নেহার দিকে এক পলক তাকিয়ে একটা হাসি দেয়, তারপর খাবার খেয়ে প্লেট ধুয়ে রুমে চলে যায়। বিকেলের দিকে নেহার মা বাবা বোন বাড়িতে আসে। স্বাধীন রুম থেকে বের হয়ে দেখে বসার রুমে বসে সবাই কথা বলছেন। স্বাধীন পাশ দিয়ে যেতে যাবে, তখনই নেহার বাবা কাছে ডেকে নিয়ে এসে বলে, বাবা শোনো, তুমি তো বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে আসছো আমার ছেলের মতোই। আমি তোমাকে কখনো আমার বাড়ির কাজের ছেলে কিংবা আমার ছোট মেয়ের টিউশনি স্যার হিসাবে দেখিনি। হ্যাঁ আঙ্কেল, আমি তার জন্য আপনাদের উপরে চিরকৃতজ্ঞ। আপনাদের ঋণ কখনো শোধ করার মতো নয়। রাস্তা থেকে উঠিয়ে নিজের বাড়িতে এনে ছেলের মতো লালন পালন করছেন। হ্যাঁ তা ঠিক, বাদ দাও সেই বিষয়। আর আগামীকাল আমাদের বাড়িতে বড়সড় পার্টির আয়োজন করতে যাচ্ছি। আমাদের কোম্পানি 3 ধাপ এগিয়ে বাংলাদেশের টপ 5-এর জায়গা দখল করেছে। সেই আনন্দে অফিসের সবাই মিলে একটু আনন্দ করতে চাচ্ছি। তাই আর কি, আর তোমাকে এর দায়িত্ব নিতে হবে। এই অল্প সময়ে কাকে কি দায়িত্ব দেব, তোমাকেই কাছে পেলাম তাই বললাম। কি যে বলেন না আঙ্কেল, কি মনে করব? আমি আমার মন দিয়ে কাজ করব। তাহলে চিন্তামুক্ত হতে পারলাম। আমি ম্যানেজারকে বলে দেব, ম্যানেজার তোমার সাথে সব জায়গায় যাবে। তারপর স্বাধীন সেখান থেকে চলে আসি সোজা বাহিরে, বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগে। অন্যদিকে নেহার বাবা, শুন মা, এই পার্টি দেওয়ার একটা কারণ আছে। আমার ওপরে যে বিজনেস ফ্রেন্ড আছে, ওর একটা ছেলে আছে অনেক সুন্দর, তাই ওদের ইনভাইট করেছি পুরো পরিবারকে। যদি কোনোভাবে তোদের ওকে পছন্দ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। বাবা দেখো, তুমি যা ভাবছো তা একদমই ভুল। আমি তো তোমাদের আগেও বলেছি, আমি বিয়ে করলে গরিব ঘরের ছেলেকেই বিয়ে করব। আর আমি তোমার কোম্পানি দেখাশোনা করব। আর দেখবে তোমার কোম্পানি একদিন আমি বাংলাদেশের নাম্বার 1-এ নিয়ে যাব। শুধু শুধু অন্যকে দেখে লোভ করতে হবে না। দেখ না, যা করছি আমরা তোদের ভালোর জন্যই করছি। এখন এত কথা না বলে যা রুমে যা। আর ভার্সিটিতে যাবি না? অনেক দিন তো হলো এসেছিস। নেহা রেগে উঠে রুমে চলে যায়। কেন যেন স্বাধীনের উপর রাগ হতে লাগে অনেক। ভাবে রাত হলে খবর আছে, ও এসব ভাবতে লাগে। বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে সন্ধ্যা হয়। নেহা ফোন সাইডে রেখে রাস্তার দিকে তাকাতে দেখে স্বাধীন একটা রিকশায়, আর পাশে আরেকটা মেয়ে। নেহার রাগ হতে লাগে। রিকশা থেকে নেমে মেয়েটার সঙ্গে কথা বলে বাসায় প্রবেশ করে। নেহার রেগে মাথা দিয়ে আগুন বের হতে লাগে। অন্যদিকে স্বাধীন রাস্তা দিয়ে ঘুরছিল, তখনই কলেজের ফ্রেন্ডের সঙ্গে দেখা। সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসে ফিরে সোজা তার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নেহার ছোট বোনকে গিয়ে পড়াতে লাগে। তখনই নেহা রুমে আসে। তারপর নেহা তার ছোট বোনকে বলতে লাগে, স্নেহা যা তো, মা তোকে ডাকছে কি যেন একটা কাজে। কি বড় আপু? মাই তো আমাকে কিচেন রুম থেকে পাঠিয়ে দিল, বলল যা গিয়ে পড়তে বস স্যারের কাছে। আচ্ছা স্যার, আপনি একটু দাঁড়ান, আমি শুনে আসি। স্নেহা দৌড়ে রুম থেকে চলে যায়। স্বাধীন বলতে গিয়েও নেহা মুখ চেপে ধরে। নেহার হাত মুখ থেকে সরিয়ে স্বাধীন বলে, স্নেহাকে মিথ্যা বলে কেন আন্টির কাছে পাঠিয়ে দিলেন? ও যদি গিয়ে বলে আর আন্টি যদি না করে, তখন আন্টি তো আমাদের নিয়ে উল্টাপাল্টা ভাববে। যা ভাবার ভাবুক গিয়ে, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আর রাতে রুমের দরজা যেন না লাগিয়ে ঘুমোস, খুলে রাখিস আর জেগে থাকিস। আমি কিন্তু রাতে আসবো। আপু প্লিজ বোঝার চেষ্টা করেন। এখন তো শারম্যান নামে এসেছে, যদি আমাকে আর আপনাকে এক রুমে দেখে তাহলে আমাকে তো মেরেই ফেলবে। কিছুই হবে না, যা করতে বলেছি তাই করবি। আর যদি দরজা লাগিয়ে ঘুমাস, তখন তোকে যে কি করব তার বললাম না। নেহার কথা শুনে স্বাধীন শুকনো ঢোক গেলে নেহা স্বাধীনের ভয় পাওয়া মুখ দেখে হাসতে হাসতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর স্নেহা ফিরে আসে। দেখেছেন স্যার, আমার বড় আপু আমার আপুকে বলছে মা পেয়ে ছেলেদেরকে উল্টো সে এসে আমাকে পাঠিয়ে দিল কাজ করতে। কোনো কাজ পারে না, শুধু শুধু বাবা খাইয়ে পড়িয়ে বড় করেছে। বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠালেই আমি বাঁচি। বড় আপুকে কেউ এইভাবে বকা দেয়? পাগল মেয়ে, পড়ো তুমি মনোযোগ দিয়ে। আর তুমি তো অনেক ভালো, সব কাজ পারো। হ্যাঁ ভাইয়া, সব কাজ পারি না, টুকটাক কিছু কাজ পারি। আর মার কাছ থেকে শিখে রাখছি, আপুর মতন যেন শ্বশুরবাড়ি গিয়ে অনেক কথা শুনতে না হয় আমার। পিচ্চি মেয়ে, এইটুকু মেয়ে হয়ে বিয়ে নিয়ে চিন্তা করছে ভাবা যায়?
স্যার, ও স্যার, এভাবে কি এত করে ডাকছি শুনতে পান না? স্বাধীন ধ্যান ফিরে পেয়ে নেহার ছোট বোনকে পড়াতে লাগে। পড়াতে পড়াতে অনেক রাত হয়ে যায়। তারপর স্বাধীন নেহার ছোট বোনের রুম থেকে বের হয়ে তার রুমে চলে যায়। নিচে আসে খাবার খাওয়ার জন্য। দেখে নেহার বাবা মা সবাই বসে টিভি দেখছে। স্বাধীনকে দেখতে পেয়ে নেহার বাবা বলতে লাগে, স্বাধীন, তোমার কাজ কতটুকু এগিয়েছে? আগামী কালকে কিন্তু হাতে একদম সময় নেই। আঙ্কেল, আপনি একদমই কোনো চিন্তা করবেন না। আমি সব কিছু ঠিক করে এসেছি, কালকে সময় মতো সবাই চলে আসবে। ও আচ্ছা, আরও অনেক অনেক ধন্যবাদ। অনেক বড় বড় লোকেরা আসবে, বুঝতেই তো পারছো। সবাইকে ইনভাইট করা শেষ। যদি দেখে আমরা বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে, তাহলে তো আমার সবার সামনে নাক কাটা যাবে। কোনো চিন্তাই করবেন না আঙ্কেল, দেখবেন অনেক সুন্দর আর ভালো হবে। নেহার বাবার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ স্বাধীন কথা বলে তারপর খাবার টেবিলে এসে খাবার বেড়ে খানিকটা সাইডে গিয়ে ফ্লোরে বসে খাবার খেতে লাগে। নেহার দেখে অনেক খারাপ লাগে। নেহা বলতে লাগে, বাবা, স্বাধীন তো আমাদের বাড়ির একজনই। ও তো অনেক দিন হলো থাকছে। আমরা সবাই টেবিলে বসে খাবার খাই আর ও মাটিতে বসে খায়, কেমন দেখায় না? আরে না বলিস না, আমি আর তোর মা অনেক বলেছি কিন্তু কোনো কথাই শোনে না। বলে আমার নাকি মেম সাহেবের সাথে সঙ্গে এক টেবিলে বসে খেতে নেই, আরও অনেক অনেক কথা। তাই আর এখন কিছু বলিনি। ওর মনে যা চাই তাই করুক। আর হ্যাঁ, তোকে কি বলেছে মনে আছে তো? সেইভাবেই কাজ করবি। নেহার রাগ হয়ে যায়। তার বাবার বলা শেষের কথাগুলো শুনে খাবার শেষ না করেই হাত ধুয়ে উঠে রুমে চলে যায়। সাথে নেহার মা বাবা নেহাকে যেতে দেখতে লাগে। নেহার মা বলে, মেয়েটা খাবার খেতে আসলেই তোমার যত সব উল্টাপাল্টা কথা বলা শুরু করো। ওকে তো ছোট থেকে দেখছি, তাহলে কেন এত বিরক্ত করছো? বললোই যে একবার বিয়ে করবে না, এখন তো বাদ দাও। ও আমার মেয়ে, আমি চাই আমার মেয়ে সুখে থাক। তাই বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে, ভালো ছেলের হাতে মেয়ের হাত উঠিয়ে দেওয়া। আর আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অনেক ভালো, বিদেশ থেকে লেখাপড়া করে আসছে। কী হবে, সাংস্কৃতিক দিক দিয়েও একদম আমাদের দেশের ছেলেদের মতো। নেহার বাবা আরও অনেক কথা বলতে লাগে। স্বাধীনের খাওয়া দাওয়া শেষ হলে প্লেট ধুয়ে রুমে চলে আসে। তারপর পরের টেবিলে বসে পড়তে লাগে। হঠাৎ নেহার কথা মনে পড়লেই স্বাধীন দ্রুত গিয়ে দরজা ভালোভাবে লক করে দেয়। চেয়ারে এসে বসে ভাবতে লাগে, যা হবার তা হয়েছে, আর একটু আগানো যাবে না। আঙ্কেলের আংটি এত বিশ্বাস করে, আর আমি কিনা তাদের বিশ্বাসের বড় খেলাপি করলাম না। আর নেহা আপুর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, না হলে আমার ক্ষতি হবে। স্বাধীন কথাটা ভাবতে লাগে। একটু পর মনোযোগ দিয়ে পড়তে লাগে। রাত যত গভীর হতে লাগে স্বাধীনেরও ভয় হতে লাগে। নেহা যা যা বলে তা যদি সত্যি করে, রাতে আসে তার দরজা তো লক করা, আর যদি এমন দেখে কালকে যদি আবার কিছু করে, এসবই ভাবতে লাগে। পরেই মন বসে না। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই দরজায় নক করার শব্দ হয়। স্বাধীন ভয় পেয়ে যায়, অনবরত নক করতেই লাগে। স্বাধীন দরজা খুলে দেয় না। একটু পর নেহা চলে যায়। স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে। হঠাৎ করে খট করে দরজা খোলার শব্দ হয়। স্বাধীন পিছে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টিতে তাকিয়ে। আপু, তুমি এত রাতে আমার রুমে? তখন তোকে কি বলেছি, কথা কানে যায়নি? রাতে আসবো তোর রুমে, কথা আছে। দরজা যেন লক না করিস। আর তুই কি না উল্টো দরজা লক করে রেখেছিস? এতবার এসে দরজা করা নাড়লাম, খুললি না। চাবি দিয়ে দরজা খুলে আসতে হলো। আপু প্লিজ, সরি, ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম তুমি এমনিতেই ফান করেছো। ফান করছি না, রিয়েলিটি করেছি। দাঁড়া, তোকে দেখাচ্ছি। কথাটা বলে নেহা পিছে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। স্বাধীন চেয়ার থেকে উঠে পড়ে। নেহা ধীরে ধীরে স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। আপু, তখন ছাদে তোমাকে সব বুঝিয়ে বললাম, তারপরেও তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? প্লিজ আমাকে যেতে দাও। আর এত রাতে রুমে এসেছো, যদি আঙ্কেল আন্টি বা কেউ দেখে তখন কি হবে আমার আর তোমার? বুঝতে পারছো? তোমাকে আঙ্কেল কিছুই করবে না, বকা দিবে, বাট আমাকে একদম মেরে ফেলবে। তুমি কি চাও তোমার জন্য আমি মারা যাই? না, তা চাই না। আমি থাকতে তোর গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না, এতটুকু বিশ্বাস রাখতে পারিস। আর তখন সব বুঝতে পারছিলাম, ভেবেছিলাম তুই রিলেশন করতে চাস না। ঠিক তো রিলেশন করিস, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরোঘুরি করিস, আর আমি ভালোবাসলেই দোষ।
আমি তোর মালিকের মেয়ে বলে কি আমি তোকে ভালোবাসতে পারি না, নাকি আমি দেখতে সুন্দর না? আমার ফিগার কি হট না? তাহলে সকালে সব করেছিস, মজা পাসনি? দেখিসনি আমি ভার্জিন? আপু তুমি চুপ করবে? দেখো আমি ওইসব কখন বলছি? আর গার্লফ্রেন্ড মানে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। দেখ, একদমই আমার সাথে আর তুই মিথ্যা কথা বলবি না। তখন বিকেলে দেখলাম একটা মেয়ের সঙ্গে রিকশায় চাপাচাপি করে আসছিস, আবার হেসে হেসে কথা বলছিস, আমাদের বাড়ির সামনে নামলি, মেয়েটাকে আবার অনেকক্ষণ কথা বলে বাসায় ফিরলি। এর দ্বারা কি বোঝায়, হ্যাঁ? আর আমি তোকে ভালোবাসি, পিছে পিছে ঘুরছি, কিন্তু তুই পাত্তাও দিচ্ছিস না। বুঝতে পারছি তোকে কিভাবে রাজি করাতে হবে। দেখো এটা তো আমার ফ্রেন্ড ছিল, তুমি উল্টাপাল্টা ভাবছো। আর সরো আমার সামনে থেকে, আর রুম থেকে যাও তো। দেখো আঙ্কেল আন্টি দেখলে সমস্যা হবে। বুঝতে পারছো না তারা আমাকে এত বিশ্বাস করে এত। চুপ করবি তুই? একটা কথা বারবারই বলেই চলেছিস। কথাটা বলেই নিহার তার উপর থেকে শাড়ির আঁচল ফেলে দেয়। স্বাধীন বড় বড় করে তাকিয়ে থাকে। একটু পর চোখ বন্ধ করে নেয়। নেহা হাসতে লাগে। হয়েছে, তোকে আর তো অভিনয় করতে হবে না, এখন আয়। স্বাধীন নেহার হাত থেকে ছাড়া পায়, খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। নেহা হাসতে হাসতে স্বাধীনের কাছে গিয়ে শার্টের বোতাম খুলতে যাবে, অমনি স্বাধীন নেহার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। নেহা অবাক হয়ে হাত দিয়ে গাল চেপে ধরে স্বাধীনের দিকে তাকায়। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ আমি বলছি ভালোবাসি না, তারপরও বারবার পিছে পিছে ঘুরছেন আর নিজের দিকে একবার তাকিয়েছেন। বুড়ি একটা মেয়ে নিজের থেকে সিনিয়র ছেলের পিছে ঘুরে লজ্জা করে না? স্বাধীন এই কথা শুনে নেহা হতভম্ব হয়ে যায়। নিস্তব্ধ পুরো রুমটা। স্বাধীন নিজের ভুল বুঝতে পারে। নেহা ওইখানে এখনো দাঁড়িয়ে মূর্তির মতো। তাই নেহার কাছে এগিয়ে গিয়ে নেহার পা ধরে বলতে লাগে। আপু প্লিজ ক্ষমা করে দেন, আমি আপনাকে থাপ্পড় দিতে চাইনি, কিন্তু কিভাবে কি হলো সরি। আর আঙ্কেল আপনাকে তার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। প্রত্যেক পাপাই চায় তার মেয়ে সুখে থাক, আর আমার তো নিজেরই থাকার জায়গা নেই। সরি, আর হ্যাঁ, আমি বোঝাতে ব্যর্থ যে তোকে কত ভালোবাসি আমি। কিন্তু একটা কথা মনে রাখবি, এই জীবনে কখনো আর কোনো ছেলে স্পর্শ করবে না আমাকে। তোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করে যাব। কথাটা বলে নেহা দরজা খুলে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন নেহাকে বলতে যাবে, তার আগেই চলে যায়। অন্যদিকে নেহার মা ওয়াশরুমে দাঁড়িয়ে সব দেখে। রাতে পানি পিপাসা লাগায় নিচে নেমে বসার রুমে আসে। তখন মেয়েকে স্বাধীনের রুম থেকে কান্না করতে করতে চলে যেতে দেখে অনেকটা অবাক হয়। চুপি চুপি নেহার মা সেখান থেকে রুমে চলে যায়। স্বাধীন গিয়ে এদিক ওদিক তাকিয়ে দরজা আটকে দেয়। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে পুরো বাড়িটা দেখে নেয়, কোথায় কি করতে হবে। তারপর লোকেদের ফোন দিয়ে তারা চলে আসে। সবাই কাজ করতে লাগে, স্বাধীন দেখিয়ে দিতে লাগে। হঠাৎ নেহার রুমের দিকে নজর গেলে দেখে নেহা বেলকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর তার দিকে তাকিয়ে আছে। স্বাধীন সেখানে আর না থেকে সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে রুমে চলে আসে। অন্যদিকে নেহা স্বাধীনকে দেখে মনে মনে ভাবতে লাগে। আমি তোকে দেখে নিব, আমার থেকে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদেরকে ভালোবাসা। এর পরিণতি যে তোকে কিভাবে দিতে হবে তা একমাত্র আল্লাহ পাক জানে। কথাটা বলেই কফি শেষ করে নিচে আসে মগ রাখতে। তখনই নেহার বাবা ডাকে। নেহা তার বাবার পাশে গিয়ে বসে। মা, তোকে তো এর আগেই বলেছি আমার বন্ধু যার কোম্পানি আমাদের থেকে অনেক ওপরে, ওর একটা ছেলে আছে, বিদেশ থেকে লেখাপড়া করে দেশে এসেছে। আর সেই সুবাদে এই পার্টির আয়োজন করা। তোকে যদি পছন্দ হয় বিয়ে দিয়ে দেব। আর ওর সঙ্গে কথাও বলেছি, ও রাজি আছে, শুধু তোর আর ছেলের রাজি থাকলেই হয়। আর আমি তো জানি তুই না করবি না, আমার মতের বিরুদ্ধে যাবি না। বাবা, কিন্তু আমি... নেহার কথা শেষ না হতে নেহার বাবার ফোনে কল আসে। উঠে চলে যায়। নেহা রেগে সেইখানে বসে থাকে। নেহার মা দেখে এগিয়ে এসে বলে। মা, তুই তো তোর বাবাকে চিনোস কেমন, দেখ এমন কোনো কাজ করিস না যার কারণে তোর বাবা তোর উপর রাগ করে আর অপমানিত হতে হয়, বুঝলি? আর আয় খাবার টেবিলে খাবার খেয়ে নে, একটু পর তো সবাই আসবে, তখন সময় পাবি না। মা, এসবের মানে কি? বাবা তো কখনোই এত বড় পার্টির আয়োজন করেনি, আর হঠাৎ এত বড় পার্টির আয়োজন করেছে। এর মধ্যে নিশ্চিত কিছু তো একটা রহস্য আছে লুকিয়ে। বোকা মেয়ে, তোকে তা জানতে হবে না, সময় হলে ঠিক জানতে পারবি। দেখো মা, তোমাকে সাফ সাফ করে বলছি, বাবাকে কিভাবে বুঝিয়ে বলবে তা জানি না, বাট এখন আমি বিয়ে নিয়ে একদমই ভাবতে চাচ্ছি না। আর বাবার মাথায় খুব কি ঘুরপাক আছে তা তো আমি বুঝতে পারছি।
তোমাদের কত করে বলবো আমি গরিব ঘরের ছেলেকে বিয়ে করব। ফুপির মতো হতে চাই না, বড়লোক ঘরের ছেলেকে বিয়ে করব। দেখা যাবে ওই ছেলে আগে থেকেই 3-4টা করে বিয়ে করে রেখেছে। এর থেকে গরিব ঘরের ছেলেকে বিয়ে করলে আমার কথা মতো চলবে, আর বিয়ে করো তো দূরে থাক, অন্য মেয়ের দিকে তাকাতেও সাহস পাবে না। দেখ মা, সব ছেলে তো আর এক হয় না। তোর বাবা দিকে তাকা, কত বড় বড় লোকদের সাথে উঠা বসা, কিন্তু তোর বাবা তো কখনো এরকম কাজ করেনি। তোর ফুপুর ভাগ্যটা আসলেই খারাপ, না হলে বারবার এইভাবে ধোকা খায়। মানে মা, কি বলছো তুমি? আরে না থাক তুই, আমার কাজ আছে, খাবার খেয়ে নিস। কথাটা বলি নেহাকে পাশ কাটিয়ে চলে যায়। নেহা ঠিক বুঝতে পারে। নেহা ভাবতে লাগে, তখনই দেখে তার ফুপি মেন দরজা দিয়ে ভিতরে আসছে। নেহা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ফুপি, তুমি এতদিন পর আমাদের কথা মনে পড়লো? তোমাকে কত মিস করেছি আমি। এতদিন কেউ দূরে থাকে, কোনো ফোন করা নেই, কোনো কিছু নেই, শুধু বাবার সঙ্গে টুকটাক কথা বলো। তুমি এমন হয়ে গিয়েছো কেন? হ্যাঁ, আগে তো আমাকে ছাড়া কিছুই বোঝোনি। আরে মা, আর বলিস না, অনেক কাজের চাপ ছিল, তার কারণেই আর ফোনে কথা বলা হয়নি। ভাইয়ের সাথে কথা বলতাম কাজের বিষয় নিয়ে, এখন তো চলে এসেছি, তোর সঙ্গে অনেক আড্ডা দেব, মজা করব। ঠিক আছে ফুপি। কিন্তু বাড়ি এভাবে সাজানো হচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে বিয়ে হচ্ছে বাড়ির কারো। তোর বিয়ে হচ্ছে না তো? ফারুক ভাইয়াও দ্রুত ফোন করে আসতে বলল, কিছু জিজ্ঞেস করলেই বললো আসার পর বলবে। বাবার কোম্পানি বাংলাদেশের টপ 5-এ এসেছে, তাই অফিসের সবাইকে ইনভাইট করেছে এই উদযাপন সেলিব্রেশন করার জন্য। তার জন্য এইভাবে সাজানো হচ্ছে। আমার তো দেখে একদমই তা মনে হয় না ভাইয়া, যে মানুষ সে টেলিভিশন করার জন্য সবাইকে ইনভাইট করবে। তার ভাষাতে এর মধ্যে নিশ্চয়ই কিছু তো লুকিয়ে আছে। নেহা আর নেহার ফুপি বেশ কিছুক্ষণ বসে থেকে গল্প করতে লাগে। অনেকটা সময় হলে টাইম হয়ে আসার কারণে নেহার ফুপি রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে স্বাধীন নেহার সামনে দিয়ে বের হতে যাবে, অমনি নেহা ডাক দেয়। স্বাধীন এসে নেহার সামনে দাঁড়ায়। বেশ, তো অনেক এনজয় করছিস তাই না আমাকে কষ্ট দিয়ে? দেখ, এখনো ভালোই ভালোই বলছিস, স্বীকার কর আমাকে পছন্দ করিস, ভালোবাসিস। না আপু, আর তোমাকে ভালোবাসতে যাব কেন? কতবার করে বলবো তুমি আমার থেকে অনেক বড় সিনিয়র। আমি তোমাকে সব সময় আপু ভেবে এসেছি। আর ওই দিন যা হলো, তুমি তো জোর করেছো, তা না হলে আমি তো কখনো এইটা ভাবার দুঃসাহস করতাম না। হয়েছে, তোকে আর বড় বড় কথা বলতে হবে না। এখন চুপচাপ আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়, অনেক ইচ্ছে করছে কফি খেতে। বাসায় তো অনেক কাজের মেয়ে আছে, তাদের বলেন আপনাকে কফি বানিয়ে দেবে। আর আমার বাহিরে অনেক কাজ আছে, সেগুলো দেখতে হবে। তোর কোনো কাজ নেই, আমি যা করতে বলেছি তাই কর। অনেক ভালো ব্যবহার করেছি, এখন দেখবি আমার আসল রূপ। স্বাধীন কোনো কথা না বলে মাথা নিচু করে কিচেন রুমে চলে যায় কফি বানাতে। হাতে গরম পানি লেগে ফোসকা পড়ে যায়, তাও কফি বানানো বাদ দেয় না। কফি বানিয়ে নেহাকে দেয়। নেহা স্বাধীনের হাতের দিকে তাকিয়ে ফোসকা দেখে অবাক হয়ে যায়। নেহা কিছু বলতে যাবে, এর আগে স্বাধীন নেহার সামনে থেকে চলে যায় বাহিরে। না নেহা, তোর কাজটা করা মোটেও ঠিক হয়নি। ও তো কফি বানাতে পারে না, জোর করে পাঠিয়ে দিলি কিচেন রুমে। ঠিক হাতে ফোসকা ফেলেছিস, কি দরকার ছিল ছেলেটাকে অযথা কষ্ট দেবার? না, যা করেছিস ঠিক করেছিস। এখন আর ওকে ভালোবাসলে হবে না, শায়েস্তা দিতে হবে। অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরোঘুরি করা আর আমাকে ভালোবাসার কথা বললেই চীনের আপুর নানান কথা। বিবি করে নেহা কথা বলতে লাগে। তখনই নেহার ফুপি এসে পাশে বসে। সেদিকে নেহার কোনো ভ্রুক্ষেপ নেই। নেহার ফুপু নেহার দিকে তাকিয়ে থাকে। নেহার ধ্যান ভাঙতেই ফুপির দিকে তাকিয়ে থাকে। ফুপি, তুমি এসেছো? হ্যাঁ, অনেকক্ষণ আগেই এসে এখানে বসে আছি। তোর তো সেই দিকে কোনো খেয়াল নেই, বিড়বিড় করে কি বলছিস এইভাবে? কি হয়েছে আমাকে বল। আরে না ফুপি, তুমি কি যে বলো না, কিছুই হয়নি, এমনি আর কি। নেহার ফুপি নেহার দিকে ভুরকুচকে তাকে। নেহা ঘাড় ঘুরিয়ে তার সঙ্গে কথা বলতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীনের অনেক রাগ হতে লাগে। অনেক কাজ এখনো বাকি, তাই সবাইকে কাজ করতে ফোর্স করে। সবাই কাজ করতে লাগে। স্বাধীনে অনেক ক্ষুধা লাগে। মাসে এসে টেবিল থেকে খাবার বেড়ে বসে খেতে লাগে। তখনই নেহার ফুপি নেহাকে দেখিয়ে বলে, কিরে মা নেহা, এই ছেলেটাকে এর আগে তো কখনো দেখিনি। খাবার বাড়লো, টেবিল থেকে টেবিল না বসে খেয়ে ফ্লোরে বসে খাবার খাচ্ছে। আরে ও কি বলো না, যত সব আনকালচার খ্যাত।
বাবা রাস্তা থেকে উঠিয়ে এনেছে, থাকতে দিয়েছে এখানে, আর লেখাপড়ায় অনেক ভালো। লেখাপড়ায় তাই ছোট বোনকে ও টিউশনি পড়ায়। তাই বাবা দয়া করে ওকে রেখে দেয়। আর লেখাপড়ার খরচ, খাবার থাকার খরচ আর হাত খরচ দেয় ওকে। তা না হয় বুঝলাম, বাট এভাবে তোর বলা মোটেও উচিত হয়নি। সবাই মানুষ, সবারই বাঁচার অধিকার আছে। কিন্তু ও মাটিতে বসে খায় কেন? টেবিলে বসে খেলেও তো পারে। ওর মতো গরিব আর খ্যাতদের জন্য কি এত দামি টেবিল নাকি? তার জন্য ও মাটিতে বসে খাবার খায়। নেহার কথা শুনে নেহার ফুপ্পি নেহার দিকে ভুরু কুচকে তাকায় কোনো দিকে। নেহার কথা স্বাধীন শুনতে পেয়ে অনেক কষ্ট লাগে, বুঝতে দেয় না। খাবার খেয়ে প্লেট পরিষ্কার করে রেখে বাইরে এসে আবারও কাজ করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। পুরো বাড়িটা মানুষ দিয়ে পরিপূর্ণ। কেউ দেখে বলতে পারবে না যে এটা পার্টির আয়োজন। স্বাধীন সব কিছু ভালোভাবে দেখে হাসি রেখা মুখে ফুটে ওঠে। সব তার মন মতো হোক কাজ হয়েছে। সব কিছু দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে যেতে লাগে। বসার রুম পার হতে যাচ্ছিল, তখনই নেহার বাবা ডাক দেয়। স্বাধীন তার সামনে গিয়ে দাঁড়ায়। বাবা, তুমি আজকে অনেক ভালো কাজ করেছো। ভেবেছিলাম না তুমি পারবে, বাট অনেক ভালোভাবে সামলে নিতে পেরেছো। অনেক খুশি হয়েছি তোমার উপরে। এই অল্প সময়ে কেউ এই অল্প সময়ে অন্য কেউ হলে একদমই পারতো না। যাই হোক, অনেক ধন্যবাদ। এই নাও চেকটা, তোমার ভবিষ্যতে কাজে লাগবে। না আঙ্কেল, তার কোনো দরকার হবে না। আপনি তো আছেনই, আর এইটা আমার অধিকার ছিল। আচ্ছা, সবাই তো এখন আসছে, এখানে বসে আছেন, রেডি হয়ে বাইরে যান কেউ, আর আমি রেডি হয়ে একটু পর আসছি। কথাটা বলেই স্বাধীন চলে যায়। নেহার বাবা হাসতে লাগে। পাশ থেকে নেহার ফুপ্পি বলে, ভাইয়া, এই ছেলেটাকে তুমি কোথায় পেয়েছো? এত বড় অ্যামাউন্টের চেক দেখে যে কেউ হলে তো নিয়ে নিত। আর ছেলেটা কিনা তা প্রত্যাখ্যান করলো। আরে স্বাধীন ওই রকম টাকা পয়সার ওপর এত লোভ নেই। ওর থাকা খাওয়া আর পড়ালেখার খরচ দিলেই হয়, আর কিছু লাগে না। কি বলো ভাইয়া? তাহলে তো ভালোই। আর এরকমই তো একটা ছেলে চাচ্ছিলাম। মানে কি বলছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমি চাচ্ছি যে এখন তো ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছি, আর তেমন কাজ করতে পারবো না। তোমার মেয়ে আছে, বুড়ো বয়সে দেখবে। আমার কি আছে? তাই ভাবছি একটা ছেলে ভালো বা দত্তক নেব। এই শহরে তো অনেকে আছে দত্তক দেয় বাচ্চা, তাকে লালন পালন করে অনেক বড় করব, মানুষের মতো মানুষ বানিয়ে তুলব। ও আচ্ছা, বুঝতে পারছি। তুই স্বাধীনকে তোর ছেলে বানাতে চাচ্ছিস। ও অনেক ভালো, আমি পরে দেখব। আচ্ছা, এখন সবাই যে যার রুমে যাও, রেডি হয়ে তাড়াতাড়ি আসো। একটু পর আমরা যে মেন গেটে সে চলে আসবে। আমাদের এই অবস্থায় দেখলে অন্য কিছু মনে করতে পারে। নেহার বাবার কথা শুনে সবাই যে যার রুমে চলে যায়। সবাই রেডি হতে লাগে। সেদিন রুমে এসে ওয়াশরুমে গিয়ে গোসল করে বাইরে এসে চুলগুলো হেয়ার ড্রাই করে একটা পাঞ্জাবি পায়জামা পরে নেয়। অন্যদিকে নেহা তার রুমে থাকা ফোনটা হাতে নেয়, অ্যাকসেপ্ট লগ ইন করে। তারপর কিছু একটা দেখে মুচকি হাসি দিয়ে বাহিরে বের হয়। তারপর নেহ রেডি হতে লাগে। সাথে নিচে আসে। সবার কাজ দেখতে লাগে। দেখে পাশে যে গাছে উঠেছে, মোবাইলে বন্ধুদের সঙ্গে কথা বলতে লাগে। অন্যদিকে নেহারা নিচে আসতেই সবাই হা হয়ে তাকিয়ে থাকে, যেন তারা এক ভিন্ন জগতের পরীকে দেখছে। সেদিন সবার চিল্লাপাল্লা শুনে সেদিকে এগিয়ে যায়। নেহাকে দেখে সে ক্রাশ খায়, কিন্তু নিজের মধ্যে তা দমিয়ে ফেলে। হ্যালো এভরিবডি, আপনাদের এখানে ইনভাইট করে আনা হয়েছে আজকে একটা বিশেষ কারণে। তাই একটু পর আপনারা জানতে পারবেন। আর আপনাদের কাছ থেকে মূল্যবান সময়টা পাওয়ার জন্য আমি অনেক ভাগ্যবান মনে করছি। সো সবাই এনজয় করুন, আনন্দ করেন। আমাদের মেন শোটা খুব শীঘ্রই শুরু হবে। আর ততক্ষণে শিল্পীদের গান শুনুন। নেহার বাবা নেমে পড়ে। নেহা তার ফুপিমণিকে নিয়ে বসে থাকে। সোফায় কথা বলতে লাগে, বাট নেহার কথা বলার পাশাপাশি এদিক ওইদিক তাকিয়ে থাকে। স্বাধীনকে দেখার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় না। রাগ হতে লাগে। রাগের শাড়ির খামচা দিয়ে ধরে রাখে। এটা দেখে নেহার ফুপি বলে, কিরে নেহা, তোর কি হয়েছে? এমন করছিস কেন? দেখছি দুপুর থেকে রেগে আছিস। আসার পর থেকেই তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? ফুপি, কি যে বলো না তুমি! আমি রাগ করব কেন, তাও আবার তোমার উপরে? আমি তো তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করি। আসো এদিকে, আমরা একটু এনজয় করি। না না, এই বয়সে এসব আমার সাথে মানায় না। তুই
তুই এনজয় কর। নেহার জোড়াজুড়িতে হার মেনে নেহার ফুপি উঠে দাঁড়াতেই গানে তালে তালে পা মিলিয়ে নাচতে লাগে। এমন সময় নেহার চাচাতো বোন নেহার দিকে এসে বলে, আপু, তোমার বাড়িতে যে একটা ছেলে থাকতো স্বাধীন, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সে কখন থেকে খুঁজছি। কেন, তোর আবার ওকে কেন প্রয়োজন? হ্যাঁ, সরি আপু, তোমাকে বলা যাবে না, ইটস সিক্রেট। আচ্ছা, তোমরা এখানে এনজয় করো। আর দেখছি ফুপি মনিকেও আজকে অনেক চিল মোটে। তোমরা এনজয় করো, আমি আসছি। কথাটা বলি মেয়েটা পাশ কাটিয়ে নেহাকে চলে আসতে যাবে, অমনি নেহা পিছন দিক ঘুরে ডাক দেয়। নেহার চাচাতো বোন এগিয়ে এসে বলে, আমি অনেকক্ষণ ধরে দেখছি ওকে পাচ্ছি না। যদি স্বাধীনকে খুঁজে পাস তাহলে বলিস যে আমি ওকে ডেকেছি, যেন তাড়াতাড়ি আমার সাথে এসে দেখা করে। ঠিক আছে আপু, আমি বলবো। আচ্ছা, তাহলে আসছি, দেখি কোথায় আছে। নেহার রাগ হতে লাগে ঢং মাখানো কথা শুনে, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে পাশ থেকে নেহার পুপি সব দেখে মুচকি মুচকি হাসতে লাগে। নেহা পিছনে ফিরতে ফুপিকে হাসতে দেখে নেহা চোখের ইশারা দেয়। কি ব্যাপার? হ্যাঁ, কি হয়েছে সত্যি করে বলতো। আসার পর থেকে দেখছি ওই ছেলেটার বিষয়ে কোনো মেয়ে যদি এসে জিজ্ঞাসা করে তোকে রাগ করতে, এখনও তার উল্টো হলো নাকি ব্যাপার বলতো? না ফুপি, তুমি যে কি বলো না, এমনিতেই। নেহার পুপিকে কোনো কথা না বলে সেখান থেকে খানিকটা দূরে চলে যায়। অন্যদিকে নেহার চাচাতো বোন খুঁজতে খুঁজতে স্বাধীনকে পেয়ে যায়। স্বাধীনের পাশে বসে স্বাধীন পাশে তাকিয়ে দেখে মেয়েটা হাসি মুখ নিয়ে বলে, তুমি এখানে বসে আছো, আর তোমাকে কখন থেকে খুঁজে পাচ্ছি না। ওদিকে সবাই কত আনন্দ করছে, আর তুমি এখানে বসে আছো অন্ধকারে। চলো, কি আনন্দ করি। তুমি তো ভালো করে সব জানো আমার এইসব ভালো লাগে না, তাই এখানে এসে বসে আছি। যাও, তুমি গিয়ে আনন্দ করো। নেহার চাচাতো বোন স্বাধীনের কাঁধ ধরে ওঠানোর জন্য জোরাজুরি করতে লাগে, কিন্তু স্বাধীন ওঠে না। নেহা ওই দিক দিয়ে যেতে যাবে, পাশে তাকিয়ে স্বাধীনকে আর তার চাচাতো বোনকে এমন করতে দেখে এগিয়ে আসে। নেহা অনেক রেগে যায়, নিজের রাগকে দমিয়ে বলতে লাগে, এখানে কি হচ্ছে? হ্যাঁ, আর স্বাধীন, তোকে তো আমি অনেক ভালো ভেবেছিলাম, আর তুই কি না পচা ছেলের মতো। আপু কি বলেন? আমি কি করলাম আবার? চুপ থাক তুই। তোর যে এই ভালো মানুষের চেহারার আড়ালে যে ভয়ঙ্কর একটা চেহারা আছে তা আমাকে আর বলতে হবে না তোকে। আপু, কি বলো তুমি এসব? দেখো, এখানে স্বাধীন মন খারাপ করে বসেছিল, তাই ওর কাছে আসি, কিন্তু যেতে রাজি হয় না, তাই জোরাজোরি করছিলাম। আর তুমি কিনা উল্টাপাল্টা ভেবে নিয়েছো। তুই চুপ থাক, আমি আজকেই আঙ্কেলকে ফোন করে সব বলে দিব। কথাটা বলে নেহা সেইখান থেকে চলে যায়। নেহার চাচাতো বোন স্বাধীনের পাশে বসে বলতে লাগে, আই এম সরি। আরে না, সরি বলছো কেন? দেখো, তোমার তো কোনো ভুল নেই। কিন্তু তারপরেও নেহা আপু তোমাকে কি ভাবলো? আরে বাদ দাও তো, যাও গিয়ে এনজয় করো। আমার এসব ভালো লাগে না, তাই এখানে বসে আছি। স্বাধীনের কথা শেষ না হতে নেহার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করে। স্বাধীন উঠে এগিয়ে যায় সেই দিকে। নেহার বাবা নেহাকে আর অন্য পাশে আরেকটা ছেলেকে দাঁড় করে, হাসি কণ্ঠে মাইক হাতে নিয়ে বলতে লাগে, আপনাদের এখানে ডেকে এনেছি একটা বিশেষ কারণে। প্রথম কারণটা হলো আমার কোম্পানি অনেক ওপরে চলে গেছে, বাংলাদেশের টপ 5-এ। এ তো একটা সুখ খুশির। আরেকটা হলো আমার একমাত্র মেয়ে নেহার সঙ্গে আমার বন্ধুর একমাত্র ছেলে আরফানের সঙ্গে আজ এঙ্গেজমেন্ট। নেহা তার বাবার কথা শুনে হতভম্ব হয়ে যায়। তার বাবার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগে, মারে, কিছু মনে করিস না, যা করেছি তোর ভালোর জন্যই। আর ছেলেটা অনেক ভালো, আমি খোঁজ নিয়েছি। আর জানতাম আমি যে তোকে দেখে আমার বন্ধু আর তার ছেলে কখনো না করবে না, তাই এত আয়োজন, এঙ্গেজমেন্ট, রিংটা পরিয়ে দে। কিন্তু বাবা, আমি তো। নেহার কথা শেষ হতে না হতে নেহার বাবা স্টেজ থেকে নেমে যায়। শুধু নেহা আর আরফান। সবাই হাততালি দিয়ে করতালি দিতে লাগে। আরফান এঙ্গেজমেন্ট রিং বের করে নেহার হাতে পরিয়ে দেয়। নেহা মানুষের ভিড়ে স্বাধীনের দিকে তাকায়, দেখে অশ্রুনয়ন দৃষ্টি। তার নেহার খারাপ লাগে। তখনই একটু আগে ঘটে যাওয়া কথা মনে হতে রেগে রিংটা আরফান খানের হাতে পরিয়ে দেয়। সবাই হাত দিয়ে করতালি দিতে লাগে, সবাই আনন্দ করতে লাগে, ড্রিঙ্কস করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহার পুপি
অতিরিক্ত ড্রিঙ্কস করে নিজেকে সামলাতে পারে না। স্বাধীন গিয়ে ধরে ফেলে, রুমে নিয়ে যেতে লাগে। তখনই নেহার ফুপি বলতে লাগে, এই ছেলে, তুমি কে? তোমাকে ওর মতো দেখতে লাগে কেন? তোমার মা বাবাকে আবার লক্ষ্য করে দেখেছি, তোমার কাঁধে জন্মদাগ, ঠিক আমার ছেলের মতো। মানে কি বলছেন আপনি? হ্যাঁ, একদম। তোমাকে দেখতে আমার স্বামীর মতো লাগে। আর আমাদের ছেলেও হয়েছিল, কিন্তু আমাদের বিয়ের কথা কেউ জানতো না। তাই আমার ছেলে হওয়ার পর ওই খারাপ লোকটা তাকে কোথায় ফেলে দিয়ে আসে, পরে খুঁজে আর পাই না। ও আচ্ছা, না, আমার বাবা মা বেঁচে আছে পৃথিবীতে। স্বাধীন নেহার ফুপিকে রুমে নিয়ে আসে, দেখে ঘুমিয়ে গেছে, তাই উঠিয়ে খাটে শুয়ে দিয়ে চলে যায়। দরজায় দাঁড়িয়ে পিছনের দিকে তাকায় আর মনে মনে ভাবতে লাগে, জানি না আমি কার সন্তান, বাট আপনাকে দেখলে কেন যেন মনে হয় অনেক কাছের কেউ। স্বাধীন কথাটা ভাবতে ভাবতে নিচে আসে, দেখে সবাই চলে গিয়েছে। স্বাধীন দেখে নেহাকে আরাফাত তার গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। স্বাধীন নেহাকে দেখে বুঝতে পারে অনেক ড্রিঙ্ক করে আছে। আরাফানের ভাবমূর্তি ভালো না লাগায় দড়ি গিয়ে নেহার হাত ধরে ফেলে। আরাফান রেগে স্বাধীনের দিকে তাকায়। আরে আমার হবু বউয়ের হাত ধরেছি, সেইভাবে হাত ছেড়ে দে বলছি। সরি স্যার নেহা আপুর হাত ধরার জন্য, কিন্তু নেহা আপু তো ড্রিঙ্কস করে, নিজের মধ্যে নেই, তাই তাকে রুমে দিতে যাচ্ছি। তোকে দিয়ে আসতে হবে না, আমি রেখে আসবো। এখন ছেড়ে দে ওর হাত, আর তুই যা তোর রুমে গিয়ে ঘুমা। সরি স্যার, আঙ্কেল বলেছে নেহা আপুকে তার রুমে দিয়ে আসার জন্য। প্লিজ কিছু মনে করবেন না, আমাকে নিয়ে যেতে হবে। আরাফের অনেক রাগ হয়, রেগে নেহাকে ছেড়ে দেয়। পড়ে যেতে যাবে অমনি স্বাধীন নেহাকে ধরে ফেলে। নেহা মাতলামো করতে লাগে। স্বাধীন কোনোভাবে রুমে নিয়ে আসে। শীতে উপরে যেতে যাবে, তখনই নেহা বলতে লাগে বিড়বিড় করে, আরে তুই তুই তো আমাকে ভালোবাসিস না, ছেড়ে দে আমাকে। আমি বুড়ি, আমি তো তোকে মজা দিতে পারি না। যা যা মজা দিতে পারি কচি মেয়ে, তাদের সাথে গিয়ে ঢং কর। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আপু প্লিজ পাগলামি করবেন না, আপনি মাতাল হয়ে আছেন, ছেড়ে দিলে পড়ে যাবেন। তাতে তোর কি? হ্যাঁ, ছেড়ে দে আমার হাত। আর এইভাবে ধরে রেখেছিস কেন, লুচ্চা কোথাকার? নেহা জড়াজড়ি করতে লাগে স্বাধীনের হাতছাড়া হওয়ার জন্য। অমনি পড়ে যেতে নাই, স্বাধীন আবারও ধরে ফেলে এবং কোলে তুলে নেয়। নেহা স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। স্বাধীন দেখেও না দেখার ভান করে নেহাকে তার রুমে রেখে আসতে যায়। নেহাকে রুমে রেখে আসতে যাবে, অমনি নেহা স্বাধীনের হাত চেপে ধরে। স্বাধীন পেছনের দিকে তাকাতেই নেহা বলে, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, আমার মনে আগুন জ্বালিয়ে দিয়ে দেখ। আজকে যা হয়েছে তা বাদ দে। আমি বাবাকে সব বোঝালে বুঝতে পারবে। তুই শুধু একবার বল আমাকে ভালোবাসিস, আমার সঙ্গে বাকিটা জীবন পার করতে চাস তুই? দেখো আপু, আমি তোমাকে নিজের বোনের মতো দেখি, ছেড়ে দাও। আর এর আগে যা হয়েছে তা বাদ দাও, আর হাত ছেড়ে দাও। কেউ এমন করতে দেখলে উল্টা পাল্টা চিন্তা করবে। যাদের যা ইচ্ছা তাই ভাবুক। প্লিজ তুই বল আমাকে ভালোবাসিস। নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে কথাটা বলে স্বাধীন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। দেখ আপু, ছেড়ে দাও তো, তুমি এমনিতেই ড্রিঙ্কস করেছো, নিজের মধ্যে নেই, মাতাল হইয়া আছো, ছেড়ে দাও। রুমে যাব, অনেক ঘুম পাচ্ছে। সে তো যেতে দেবে, সারা জীবনের জন্য তো ধরে রাখতে পারবো না। কথাটা বলে স্বাধীনকে আচমকা নেহা কিস করে বসে। স্বাধীন অবাক হয়ে যায়। প্রায় 5 মিনিট পর নেহা স্বাধীনকে ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে পিছনে গিয়ে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন উঠে দাঁড়ায়, চলে যেতে যাবে, অমনি নেহা হাত টেনে ধরে খাটে ফেলে দিয়ে স্বাধীনের উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনকে উত্তেজিত করে তুলতে লাগে। স্বাধীন নিজেকে আর সামলাতে না পেরে নেহার সাথে রেসপন্স করতে লাগে। পরের দিন সকালবেলা নেহা ঘুম থেকে উঠে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে কোনো কাপড় নেই। দেখে পাশে স্বাধীন ঘুমিয়ে আছে, ওর শরীরেও কোনো কাপড় নেই। স্বাধীনের মুখের দিকে নেহা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিমিষে রাতের কথা মনে হলে রাগ হতে লাগে। স্বাধীনকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয়। স্বাধীনের ঘুম ভেঙে যায়। উঠে নিজেকে এই অবস্থায় দেখে কাঁথা দিয়ে ঢেকে ফেলে। নেহা বলতে লাগে, তার বাচ্চা, এটা তুই কি করলি? হ্যাঁ, রাতে যা দেখার সব তো দেখে ফেলেছিস, এখন আবার শুরু করলি? সরি আপু, সরি, ভেবেছি তোমার শরীরে কাপড় আছে, আমাকে অবশ্যই দেখে। স্বাধীন নেহাকে কাঁথা দিয়ে জড়িয়ে দেয়। স্বাধীন দ্রুত শার্ট প্যান্ট পরে রুম থেকে চলে যেতে যাবে, তখনই নেহা পিছন থেকে বলতে লাগে, তার বাচ্চা, কোথায় যাচ্ছিস তুই? আমার জামা কাপড় এনে দেবে কে? তোর বাবা? সরি আপু, সরি, এখনই এনে দিচ্ছি। আর সরি বলতে হবে না,
রাতে ড্রিঙ্ক করেছি আর তুই সুযোগ পেয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিস। তোর এত নেশা মেয়েদের দেখে তো মনে হয় না। সাথী পাত্তা দেয়নি দেখে আমার কাছে এসেছিলি তুই, তাই না? আপু কি বলে এগুলো? আপনি আর আমি তো কিছুই করিনি, আপনি তো জোরাজোরি করলেন আর আমাকে উত্তেজিত করে দিলেন, তাই তো আমি আপনাকে। ব্যাস, হয়েছে, অনেক হয়েছে। তোকে আর মিথ্যা বলতে হবে না। এখন ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় দে আমাকে। স্বাধীন ওয়ার্ড্রোব থেকে নেহার জন্য জামা কাপড় বের করে হাতে দেয়। বের হয়ে আসতে যাবে তখন নেহা আবার পিছন থেকে ডেকে বলতে লাগে, দেখ, যা হয়েছে আজকে তা ভুলে যা। আর তুই তো আমাকে ভালোবাসিস না, এর আগে তো অনেকবার বলেছিস। সো আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমি বাবার মান সম্মান ভাঙতে চাই না, তাই সব চুপ যা। এই বিষয় যেন কেউ জানতে না পারে। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ ইশারা করে রুমের দরজা খুলে এদিক ওদিক তাকিয়ে বের হয়ে দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে খাটে বসে মনে মনে ভাবতে লাগে। দ্যাট বাল, আমার উচিত হয়নি তখন নেহা আপুর সাথে অমন করা। তাকে রেখে যদি রুম থেকে বের হয়ে আসতাম তাহলেই তো আর এত কিছু হতো না। আর আমারই বা কী দোষ? জোরাজোরি করলো আর আমাকে উত্তেজিত করে দিল, আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। না, নেহা আপুর কাছ থেকে দূরে থাকতে হবে। স্বাধীন বসে ভাবছিল কথাগুলো, হঠাৎ দরজায় নক হয়। চমকে উঠে ভীতু ভীতু পায়, দরজা খুলে দেখে নেহার চাচাতো বোন। স্বাধীন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগে, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, রাতে এত খুঁজলাম, কোথাও পেলাম না। এই রুম তোমার, এই রুমেতে এসেছি, এতবার ডাকলাম, বাট দরজায় খুললে না। ধাক্কা দিয়ে দেখি খোলা। পুরো রুম দেখলাম, কোথাও নেই। চাচিমাকে বললাম তোমার রুম কোনটা, তখন দেখিয়ে দিল। কোথায় ছিলে রাতে? স্বাধীন কি বলবে যেন ভাষা হারিয়ে ফেলে, থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আরে আর বলো না, সবাই তো ড্রিঙ্কস করেছিল, তুমিও তো করেছিলে মনে হয়। সবাইকে তাদের রুমে রেখে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই ছাদে গিয়েছিলাম একটু ফ্রেশ বাতাস খাওয়ার জন্য। ও আচ্ছা, হ্যাঁ ড্রিঙ্কস করেছিলাম, বাট আমি সবার মতো আউট অফ লিমিট খাইনি, অল্প একটু খেয়েছিলাম, তাই ঠিক ছিলাম। আচ্ছা আসো নিচে, সবাই খাবার খাচ্ছেন, আমরাও খাবো। না যাও, তুমি গিয়ে খেয়ে নাও। আর আমি তো এই বাসার সামনে চাকর বলতে পারো। আবার তোমাদের সাথে এক টেবিলে খাবার খেলে কেমন দেখায় না? যাও তুমি খেয়ে নাও, আমি খেয়ে নেব ফ্রেশ হয়ে। আরে এভাবে বলো কেন? আর চাচা চাচি তো অনেক ভালো মনের মানুষ। আর তোমাকে দেখে এমন লাগছে কেন? মনে হয়েছে গালে কেউ কিস করেছে। লাল লাল দাগ, আবার ঘাড়েও লাল লাল দাগ। নেহার চাচাতো বোনের কথা শুনে স্বাধীন ভয় পেয়ে যায়, হাত দিয়ে দেখাতে লাগে, হ্যাঁ লাল লিপস্টিকের দাগ। কথা ঘোরানোর জন্য স্বাধীন বলতে লাগে, আরে তুমি কি যে বলো না, লিপস্টিকের লাগতে যাবে কেন? কেক হয়তোবা লেগেছে সবার ভিড়ের মধ্যে, যা দেখিনি। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। নেহার চাচাতো বোনকে আর কোনো কথা বলতে না দিয়ে স্বাধীন বের করে দিয়ে দরজা আটকে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের আয়নায় দেখে গাল, ঠোঁটের আশপাশ, ঘাড়ে, বুকের অনেকটা জায়গা লিপস্টিক আর নেহার গাঢ় কামড়ের দাগ বসে আছে। এগুলো দেখে স্বাধীন মনে মনে ভাবতে লাগে, আল্লাহ বাঁচাইছে, ওর জায়গায় অন্য কেউ থাকলে এই নিয়ে উঠে পড়ে লাগতো। যাই হোক, এইবারের বেলা বেঁচে গিয়েছি। তারপর স্বাধীন গোসল করে বাহিরে আসে, নিজেকে পরিপাটি করে নিচে এসে দেখে সবাই যে যার বাসায় চলে গিয়েছে, শুধু নেহার চাচাতো বোন রয়ে গেছে। স্বাধীনকে দেখতে পেয়ে নেহার বাবা বলে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বাবা। ভেবেছিলাম তো ঠিক মতো পার্টিটা আয়োজন করতে পারবে না, বাট কোনো কিছুর কমতি ছিল না। সবাই অনেক উপভোগ করেছে, এনজয় করেছে। আঙ্কেল ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কাজ ছিল। হ্যাঁ বুঝতে পারছি, তোমাকে কিন্তু হেনার বিয়ের দায়িত্বও নিতে হবে। এই পার্টিতে যেমন কোনো কিছুর কমতি ছিল না, হেনার বিয়েতেও যেন কোনো কিছুর কমতি না থাকে। ঠিক আছে আঙ্কেল। কথাটা বলে স্বাধীন নেহার দিকে তাকায়, দেখে ছলো ছলো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। স্বাধীন সেইখানে আর না দাঁড়িয়ে থেকে খাবার টেবিলে আসে, প্লেট নিয়ে খাবার বেড়ে পাশে মাটিতে গিয়ে বসে খেতে লাগে। নেহা অপলক দৃষ্টিতে স্বাধীনের খাবার খাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখনই পাশ থেকে নেহার ফুপি কানে কানে বলতে লাগে, দেখ নেহা, তুই কিন্তু তোর মনের বিরুদ্ধে গিয়ে কাজ করছিস। আমি আসার পর থেকে ঠিক লক্ষ্য করছি তুই ছেলেটার দিকে সর্বক্ষণ নজর রাখিস, আবার তাকিয়েও থাকিস, ভালোবাসিস ওকে।
এটা আমি বুঝতে পারছি, বাট ভাইয়াকে বলতে পারছিস না। আরে না ফুপি, তুমি যে কি বলো না, আসলে ওকে যত দেখি ততই অবাক হই। সেই আমি দেখে এসেছি ও ছোট থেকে নিচে বসেই খাবার খায়। বাবা এত করে বলে তাও চেয়ারে বসে খায় না, বলে মালিকদের সঙ্গে একই টেবিলে বসে খাবার খেতে নেই। কথা ঘুরাতে হবে না, তোর বয়স আমি পার করে এসেছি। আচ্ছা বাদ দে, তোর জীবন তোর ইচ্ছা, কিন্তু আবার তোকে যেন আমার মতো না পস্তাতে হয়। নেহা কিছুই বলে না, উঠে রুমে চলে যায়। স্বাধীন খাবার খেয়ে তার রুমে চলে যায়। তখনই নেহার চাচাতো বোন স্বাধীনের রুমের দরজায় নক করে। স্বাধীনকে বলে, কে? আমি সাথী। ও আচ্ছা, তুমি ভিতরে আসো, দরজা খোলা আছে। আচ্ছা, তুমি এত রুমে বসে থেকে কি করো? হ্যাঁ, পড়ালেখা বাদে কি তোমার আর কোনো কাজ নেই? না নেই, যদি নিজে বড় কিছু হতে চাও তাহলে লেখাপড়ার বিকল্প কোনো কিছুই নেই। দাঁড়িয়ে আছো কেন, বসো এখানে। আর কিছু বলবে? না, তেমন কিছু বলবো না। আর তুমি তো আগের মতো কলেজেও যাও না দেখি, কি ব্যাপার? এমনিতেই কাজের অনেক প্রেশার, আর স্নেহাকে পড়াতে হয়, এই নিয়ে একটু বেশি প্যারার মধ্যে আছি। তারা দুজন কথা বলতে লাগে। হঠাৎ নেহার চাচাতো বোনের চোখে কিছু একটা পড়ে, চিৎকার করতে লাগে। স্বাধীন চেয়ার থেকে উঠে তার কাছে গিয়ে চোখ পরিষ্কার করতে লাগে। ঠিক তখনই নেহা দৌড়ে আসে। পিছন থেকে দেখে ভাবে যে স্বাধীন তাকে কিস করছে। দেখে হাতে তালি বাজাতে লাগে। স্বাধীন পেছন ঘুরে তাকায়। সরি, কন্টিনিউ, আপনাদের ডিস্টার্ব করার জন্য। মানে কি 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 বললেন আপু আপনি? মানে যা করেছিলেন তার কথাই বলছি। আর দরজা লাগিয়ে নেবেন এইভাবে? দরজা খুলে কেউ এগুলো করে? আমি না এসে যদি অন্য কেউ আসতো তখন কি হতো? আরে আপু, কি বলছো তুমি? আরে আপু, কি বলছো তুমি? আর কে কি ভাববে কিছুই তো বুঝতে পারছি না। তুই চুপ কর। দুনিয়াতে আর ছেলে খুঁজে পাসনি, কাজের ছেলের দিকে তাকাস। হাজার হাজার ছেলে তোর পিছে লাইন দিয়ে দাঁড়াবে, আর তুই কি না, ছি, তোর রুচি এতটা নিম্ন। কথাটা বলে নেহা চলে যায়। স্বাধীন আর সাথে দুজনেই অবাক হয়ে যায়। বুঝলাম না আপু, সেই কালকে থেকে তোমার উপর রেগে আছে, আর এখানে কি এমন হলো যে এভাবে ওভার রিয়াক্ট করলো আপু? আরে বাদ দাও না, ওর কথা বলতে হবে না। আর তোমার চোখে পড়েছিল, পরিষ্কার হয়ে গিয়েছে। আর যাও, তোমার রুমে যাও। এমনিতেই নেহা আপু যে কথা বলে গেল, আবার যদি দেখে কি যে করবে আল্লাহই জানে। তারপর নেহার চাচাতো বোন রুম থেকে বের হয়ে চলে যায়। স্বাধীন দরজা লাগিয়ে দিয়ে খাটের উপর বসে থেকে ভাবতে লাগে। ধ্যাত বাল, ভালো করে দেখা নেই, কিছু নেই, উল্টাপাল্টা চিন্তা করে শুধু। আর এমনিতেই এক কথা বলে, আমি কিভাবে ভালোবাসি না মনে করছেন? বাসি তো অনেক, বাট কিভাবে কি বলবো? সে তো চাঁদ আর আমি ব্রাহ্মণ। চাঁদের দিকে হাত বাড়ালেই কি আর তা পাবো? যেটা একদম আমাদের সাধের বাহিরে। না, চলে যেতে হবে আমাকে এই বাড়ি থেকে। কিন্তু কোথায় যাব? কাউকে তো চিনি না। শুয়ে থেকে কথাগুলো ভাবতে লাগে। স্বাধীন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় বুঝতেই পারে না। 3 মাস পর। স্বাধীন, হাতে কিন্তু আর বেশি সময় নেই, মাত্র 7 দিন আছে। আর এই 7 দিনে সব কিছু রেডি করতে হবে। আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। আঙ্কেল, তা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, আমি মন দিয়ে সব কাজ করব। আমি জানি তোমার উপরে এতটুকু বিশ্বাস আছে। আচ্ছা, একটু পর আরাফ ফোন করবে, আর ওর পরিবারের অনেকে আসবে নেহাকে নিয়ে। ওরা মার্কেট করতে যাবে, তাই তুমিও সাথে যেও। ঠিক আছে আঙ্কেল। স্বাধীন আর না দাঁড়িয়ে বাহিরে আসে। কেন যেন অনেক খারাপ লাগে। তাই পুকুর পাড়ে কি বেঞ্চিতে বসে পানির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে নেহার নজর যে তার দিকে আছে খেয়াল করেনি। বেশ কিছুক্ষণ বসে থাকে। তখনই ফোনে রিং হতে লাগে। দেখে নেহার পাপা রিসিভ করতেই ওপাশ থেকে বলে, বাবা কোথায় তুমি? আসো, হেনাকে নিয়ে শপিং মলে যাও, ওরা সবাই গিয়েছে, হেনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে আঙ্কেল, আমি আসছি এখনই। স্বাধীন ফোন রেখে দিয়ে দৌড়ে বসার রুমে আসে। দেখে নেহার বাবা মা দুজনেই বসে কথা বলছে। ঠিক তখনই নেহা সুন্দর করে সেজে নিচে নামে। স্বাধীন তাকিয়ে যেন চোখ সরাতে পারছে না। এইভাবে তাকিয়ে কি দেখছিস? না মানেই যে আপু। হয়েছে, তোকে আর মানে করতে হবে না। ঠিক বুঝতে পারছি আমি। এখন আমার জন্য অপেক্ষা করছে আমার হবু বর আর সবাই। স্বাধীনে কেন যেন অনেক খারাপ লাগে, বলতে ইচ্ছে করে, বিয়ে করেন না আপু, আমি তো আপনাকে ভালোবাসি আর আপনাকে ছাড়া বাঁচব না। কিন্তু তা বলার সাধ্য তো তার নেই। নেহার পিছু পিছু আসে, গাড়ি স্টার্ট দিয়ে বের হয়ে যেতে লাগে। ঠিক তখনই নেহা বলতে লাগে,
আরফান অনেক ভালো তাই না? এঙ্গেজমেন্ট রিং পরিয়ে রেখেছে, 3 মাস হলো এই কয়েকদিনে একটা বার পর্যন্ত আমার হাত স্পর্শ করেনি। আর তুই কি না তা আমি আর বলতে চাচ্ছি না দ্বিতীয়বার। হ্যাঁ ঠিক বলছেন। আর আমি মেয়েদের শুধুই ইউজ করি। ভাবেন তো সর্বপ্রথম কে কাছে এসেছিল প্রথম দিন, তখন তো আর আপনি ড্রিঙ্কস করেছিলেন না, মাতাল হয়েছিলেন না। তার বাচ্চা, চুপ করবি তুই? তোকে বলেছি না দ্বিতীয়বার এই নিয়ে কথা বলবি না। থামা গাড়ি, এখানে শপিং মল এসে গেছে, এখন তুই গাড়িতে বসে থাকবি, ফোন করলে তবে আসবি। নেহা রেগে চলে যায়। স্বাধীন মুচকি একটা হাসি দেয়, তারপর গাড়িতে গান লাগিয়ে দিয়ে বসে থাকে। তখনই ফোনের নোটিফিকেশন বেজে ওঠে। নোটিফিকেশনটা ওপেন করে কিছু পিক ভিডিও দেখে স্বাধীন মুচকি মুচকি হাসতে লাগে। তারপর আরও কিছু মেসেজ দিয়ে ফোন রেখে দিয়ে মুচকি একটা হাসি দিয়ে গান শোনায়, মনোযোগ দেয়। একইভাবে পেরিয়ে যায় প্রায় 2 ঘন্টা। হঠাৎ ফোনে রিং হতে লাগে। স্বাধীন হাতে নিয়ে তাকিয়ে নেহা গান বন্ধ করে বাড়ির দিকে এসে রিসিভ করতে নেহা বলতে লাগে, আমি আর আমার বর দুজনে এখন মুভি দেখতে যাব, ওর গাড়ি করে। তোকে কাবাবের হাড্ডি হতে হবে না, তুই সোজা গাড়ি নিয়ে বাসায় চলে যা। আর শপিং করেছি, একটু পর তোকে একটা ছেলে গিয়ে দেবে, ওগুলো গাড়িতে রেখে নিয়ে যাস, কেমন? ঠিক আছে। স্বাধীনের কথা শেষ না হতেই নেহা ফোন রেখে দেয়। স্বাধীনের রাগ হতে লাগে, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করে নেয়। একটু পর একটা ছেলে বেশ কিছুক্ষণ শপিং ব্যাগ নিয়ে আসে। স্বাধীন গাড়িতে রেখে দেয়। গাড়ি স্টার্ট দিতেই বাড়িতে চলে আসে। বিকালের দিকে নেহা বাসায় ফিরে। স্বাধীন ছাদে দাঁড়িয়ে সব দেখে। নেহার উপরের দিকে তাকিয়ে স্বাধীনকে দেখে না দেখার ভান করে যেতে লাগে। শুধু অপেক্ষা করো আর তোমার প্রসাদটা দিন, তারপরে দেখতে পাবা যে মানুষের আসল চেহারার মাঝে লুকিয়ে থাকে পশুরূপী চেহারা। ভেবে কফির মগে চুমুক দেয়। তারপর কফি খাওয়া শেষ হলে নিচে তার রুমে চলে যায়। এভাবে কেটে যায় 7 দিন। সবাই অনেক আনন্দ করছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। নেহার বাবাও অনেক খুশি। স্বাধীনে অনেক খারাপ লাগলে একটু পরে যখন দেখবে স্বাধীনের ভাবার আগে বরযাত্রীরা চলে আসে। সবাই রিসিভ করে দেখতে দেখতে সব কিছু কমপ্লিট করে বিয়ে পড়ানো স্টার্ট করে। বিয়ে পড়তে যাবে তখনই 11 করে 2টা গাড়ি এসে দাঁড়ায়। সবাই সেই দিকে তাকিয়ে থাকে। দেখে বেশ কিছু লোক আর 2টা মেয়ে দাঁড়িয়ে আছে। আরাফান দেখে উঠে দাঁড়ায়। সবাই অবাক হয়ে যায়। তারপর লোকগুলো এসে আরাফানকে মারতে লাগে। পুলিশ এসে বাধা দিলে, লোকগুলোর আসল পরিচয় দিলে তারাও চুপ হয়ে যায়। তখন নেহার বাবা এগিয়ে যায়। কে আপনারা আর আমার হবু মেয়ের জামাইকে কিভাবে মারছেন কেন? দেখেন, আপনারা কিন্তু আমাকে চেনেন না। আপনাদের যে কি করতে পারি তা আপনারা নিজেরাও বলতেও পারবেন না। আমরা এনএসআই। আর চুপ থাকেন। যার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন তার আসল পরিচয় জানেন? কেন পরিচয় জানতে যাব না? তিনি তো হলেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরান চৌধুরীর একমাত্র ছেলে। তা ঠিক আছেন, বাট মেয়েকে বিয়ে দেওয়ার আগে ছেলের সম্পর্কে কি খুঁটিখাটি সব খোঁজ খবর করেছেন? নেহার বাবা ভ্যাপাচেকা খেয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। চুপ হয়ে গেলেন কেন? বলেন। যার সাথে মেয়ের বিয়ে দিতে গিয়েছিলেন সে ভয়ঙ্কর একজন আসামি। সময় মতো না আসলে আপনার মেয়েকে এর ফল ভোগ করতে হতো। জানেন এ কে? পুরো বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী খোঁজ করছে ওকে, আর এখানে পরিচয় লুকিয়ে বসে আছে। হ্যাঁ, ইমরান শিকদারের একমাত্র ছেলে। বাবার পাওয়ার দেখিয়ে অন্যায় অপকর্ম করে বেড়ায়। এর নামে অনেকগুলো রেপ কেসের মামলা জড়িয়ে আছে, এছাড়াও ড্রাগস আরও অনেক অনেক মামলা। সবাই চুপ হয়ে যায়। নেহার বাবা তো নিজের মুখের কথাও হারিয়ে ফেলে। তারপর লোকজনগুলো আরাফানকে ধরে নিয়ে যায়। সঙ্গে করে নেহার বাবা মাটিতে বসে পড়ে, মাথায় হাত দিয়ে। স্বাধীনের দেখে অনেক খারাপ লাগতে লাগে। তাই নেহার বাবার কাছে গিয়ে দাঁড়ায় আর বলতে লাগে, আঙ্কেল এইভাবে নিরাশ হবেন না, দেখবেন নেহাপুর এর থেকে ভালো ছেলের সাথে বিয়ে হবে। স্বাধীনের কথা শুনে নেহার বাবা মাথা উঁচু করে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীনের হাত ধরে বলতে লাগে, বাবা তুমি প্লিজ নেহাকে বিয়ে করো। দেখো, আমার মেয়ের জীবন এভাবে নষ্ট হতে আমি কখনোই দেখতে পারবো না। সবার সামনে অপমানিত হতে পারবো না। প্লিজ বিয়ে করো, আমার কথাটা রাখো। আঙ্কেল কি করছেন? এভাবে হাত ধরেছেন কেন? ওঠেন। আর আপনি বললেই তো পারেন, আমি তো না করব না। রাস্তা থেকে উঠিয়ে এত বড় করেছেন, আপনাদের কথা কখনো ফেলে দিতে পারি?
নেহার বাবা হাসি দিয়ে উঠে বসে, দৌড়ে মাইক হাতে নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে। প্রথমে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ইমরান চৌধুরীর অনেক বিশ্বাস করতাম, ভেবেছিলাম তার ছেলে অনেক ভালো হবে, কিন্তু এত জঘন্যতা কখনো ভাবতেও পারিনি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো চলে গিয়েছে, কি হয়েছে? আমার মেয়ের বিয়ে হবে না? আমার মেয়ের ঠিকই বিয়ে হবে। আপনারা এসেছেন বিয়ে দেখে তবেই যাবেন। নেহার বাবার কথা শুনে সবাই কানাঘুষা করতে লাগে। নেহা অবাক হয়ে যায়, কার সঙ্গে আবার বিয়ে দেবে? নিচে নামতে গিয়েও আবার নামে না। স্বাধীনকে নিয়ে নেহার বাবার রুমে যায়। একটা প্যাকেজ থেকে পাঞ্জাবি শেরওয়ানি বের করে দেয়, স্বাধীন পরিধান করে নেয়। তারপর স্টেজে সে বসে, নেহাকে পাশে বসায়। নেহা ফিরেও তাকে না। বিয়ে পড়ানো শেষ হলে নেহাকে রুমে রেখে আসে। স্বাধীন রুমে যেতে ভয় হয়। নেহা কী করবে এসব ভাবতে লাগে। ভয়ে ভয়ে দরজা খুলে রুমে ঢুকে দরজা আটকে দেয়। তখনই নেহা খাট থেকে নেমে ঘুমটা উঠিয়ে বলতে লাগে, দেখেন আপনি কে তা আমি জানি না আর জানতেও চাই না। আমার এই বিয়েতে কোনো মত ছিল না, কিন্তু বিয়ে দিচ্ছিল বাবা, ভেঙে গেল। অনেক খুশি হয়েছিলাম, আবার আপনার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন তাই আমি আপনাকে মেনে নিতে পারবো না। আমাকে প্লিজ ডিভোর্স দিয়ে দিবেন। কি ডিভোর্স? কখনোই না। কে আপনি? আপনার কণ্ঠস্বর তো চেনা চেনা লাগছে। তুই? হ্যাঁ আপু। আপু কাকে বলছিস? এসব বাদ দিয়ে বউ বলে ডাক। আপু বলে ডাকবো? আর আমাকে তো তুমি স্বামী হিসেবে মেনে নাওনি, সো বউ বলে ডেকে আর কি লাভ? কে বলেছে হ্যাঁ তোকে স্বামী হিসেবে মেনে নেয়নি? আমি তো মনে মনে যা চাইছিলাম সেটাই হলো। নেহা উঠে এসে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন তাল সামলাতে না পেরে খাটের উপর পড়ে যায়। মাথা উঁচু করে স্বাধীনের দিকে তাকাই। স্বাধীন মুচকি মুচকি হাসতে লাগে। নেহা দেখে স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দেয়। বাকিটা ইতিহাস।